উফ, এবার নামাও, আমি টায়ার্ড হয়ে গিয়েছি। কোনোমতে হাসি থামিয়ে তিতির একথা বলল। মুগ্ধ ওকে তালগাছ থেকে নামিয়ে ওভাবেই পা ভাঁজ করল। তিতির সেই ভাঁজ করা পায়ে হেলান দিয়ে বসে হাঁপাতে হাঁপাতে বলল, তালগাছে উঠালে তুমি আর টায়ার্ড হলাম আমি। স্বাভাবিক, কারণ তুমি অতিরিক্ত হেসেছ। তিতির বলল, গরম লাগছে। হ্যাঁ, এসি রুম হলে ভালো হতো, কিন্তু শুধু নন এসিগুলোই খালি ছিল। ইস, তোমার কষ্ট হচ্ছে না? আমার বাপের বাড়িতে এসি নেই যে এসি ছাড়া আমি থাকতে পারবো না। একথা শুনে মুগ্ধ হাসল, বলল, গরম কিন্তু কাপলদের জন্য অনেক ভালো। কিভাবে, জানো না? কোনোটার কথা বলছো? বসন্ত প্রেমের ঋতু, আর গ্রীষ্ম ঘুমের? না, বসন্ত প্রেমের ঋতু, আর গ্রীষ্ম কামের। তিতির লজ্জা পেয়ে বলল, ধ্যাত, সিরিয়াসলি, এটা তুমি জানো না? শুনেছি, কিন্তু এটা একটা ফালতু কথা। মোটেও না, এটা সত্যি। দেখো না, গরমের দিনেই মানুষের বাচ্চা কাচ্চা বেশি হয়। আগের বছর গরম থেকে প্রসেসিং শুরু হয়তো। তিতির মুগ্ধকে মারতে লাগল। মুগ্ধ বলল, আমাকে মেরে কি লাভ? সত্যি বলছি, আমাদের দেশের জনসংখ্যা এত বেশি কেন বোঝো না? এক মাসও তো ঠিক করে শীত পড়ে না। অলমোস্ট সারা বছরই গরম। যখন খোপা করছিল তখন মুগ্ধ হা করে তাকিয়েছিল। মুগ্ধ প্রায়ই এভাবে তাকিয়ে থাকে, তাই তিতির সেদিকে ভ্রুক্ষেপ করল না। মুগ্ধ বলল, তিতির, তোমাকে একটা কথা কখনো বলা হয়নি। কি? যখন তুমি খোপা করতে থাকো আমার তোমাকে দেখতে খুব ভালো লাগে। এটা কি করে ভাল্লাগার মতো কিছু হতে পারে? আমার ভালো লাগে। মনে আছে রেমাক্রিতে তোমাকে যখন মেঘ দেখাতে নিয়ে গিয়েছিলাম তখন তুমি খোপা করতে করতে কটেজ থেকে বেরিয়ে এসেছিলে? কি জানি, হতে পারে, খেয়াল নেই। সেই দৃশ্য দেখে আমার বুকের মধ্যে একটা ধাক্কা লেগেছিল। অন্যরকম সুন্দর লাগে যখন তুমি খোপা করতে থাকো। তুমি না বলেছিলে আমাকে খোলা চুলে ভালো লাগে? আর আমারও তো মনে হয় আমাকে খোলা চুলেই ভালো লাগে। তুমি আমার কথাটা ধরতে পারোনি। খোপা করা অবস্থায় ভালো লাগে সেটা বলিনি। চুলগুলো দুহাতে নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে খোপা করে হাত নামিয়ে আনা পর্যন্ত এই সময়টা খুব ভালো লাগে। ওহ, তোমার চোখ আছে বলতে হবে। তোমার মতো করে যদি দুনিয়ার সব ছেলেরা তাদের গার্লফ্রেন্ডদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখত তাহলে ঘরে ঘরে এত অশান্তি হতো না। মুগ্ধ তিতিরের একটা হাত ধরে হাঁটুটা কাছে নিয়ে আসল। তারপর হাতের উল্টো পিঠে চুমু দিয়ে বলল, সব মেয়েরা যদি তোমার মতো করে তাদের বয়ফ্রেন্ডদের রেসপেক্ট করত তাহলে ছেলেরাও মুগ্ধ হয়ে তাদের গার্লফ্রেন্ডদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখত। তিতির হেসে বলল, আচ্ছা বাদ দাও, একটা কথা শোনো না। কি? এখানে কি মহুয়া পাওয়া যায়? খেতে ইচ্ছে করছে। অসম্ভব, ওই জিনিস আমি তোমাকে আরোর জীবনে খেতে দেব না। মাতাল হয়ে যাও তুমি। যাদের কন্ট্রোল নেই তাদের খাওয়ার অধিকারও নেই। না হয় একদিন একটু হলাম কন্ট্রোললেস। নো নো, এই ভুল আমি আর করতে লাগিনি। তিতির মুগ্ধর হাত ধরে বলল, প্লিজ প্লিজ, একটুখানি খাবো। না, আর এখানে ওসব পাওয়াও যায় না। আর পাওয়া গেলেও আনতাম না। তিতির মন খারাপ করে ফেলল। মুগ্ধ বলল, রাগ করে লাভ নেই। সত্যি এখানে ওসব পাওয়া যায় না। আর গেলেও কোথায় পাওয়া যায় আমি জানি না। আচ্ছা ঠিক আছে, রাগ করিনি, তবে ওরকম কিছু হলে ভালোই হতো। আমার পাগলপ্রায় অবস্থা হতো আর কি। আচ্ছা, আমাকে একটা কথা বলো না। কি? অন্য কারো সাথে যখন বিয়ে হবে তখন কি করবে না করবে সে ব্যাপারে যে এত নিষেধাজ্ঞা দিলাম, তুমি আমাকে কোন নিষেধাজ্ঞা দেবে না? মুগ্ধ হেসে বলল, হ্যাঁ, একটা নিষেধাজ্ঞা আছে। কি? তুমি কারো সামনে কখনো লজ্জা পেও না। তিতির চোখ নামিয়ে হাসল। মুগ্ধ বলল, লজ্জা পেলে তোমাকে অন্যরকম সুন্দর লাগে, লোভ হয়। চাই না সেই লোভটা আর কারো হোক। তুমি একটা পাগল। অবশ্য এটাও ঠিক যে তুমি আমার সামনে যত লজ্জা পাও পৃথিবীর অন্য কোন ছেলের সামনে ততটা পাবে না। কিভাবে বুঝলে? মেয়েরা যার সামনে যত বেশি লজ্জা পাবে বুঝতে হবে তাকে তত বেশি ভালোবাসে। তুমি আমার থেকে বেশি করে কাউকেই ভালোবাসতে পারবে না। জানি সেটা। তিতির আর কোন কথা না বলে মুগ্ধর বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। অনেক চেষ্টা করেও কান্না আটকাতে পারল না ও। কেঁদেই ফেলল। ওর চোখের পানি মুগ্ধর বুকে পড়তেই মুগ্ধ বলল, তিতির পাখি, কাঁদছ কেন? আমাদের দুজনের কারো ভালবাসাই তো কোন খাদ নেই। তো আমরা কেন দুজন দুজনকে পাব না, বলো? কি ভুল করেছি আমরা? মুগ্ধ তিতিরের চোখ মুছে দিয়ে বলল, আমার বা পাজরের হাড় দিয়ে বোধহয় আল্লাহ তোমাকে বানায়নি। অথচ আমরা ভালোবেসে ফেলেছি। ভুলটা আমাদের এখানেই। তাহলে তোমার জন্য আমার বুকটা কেন এত পড়ে? ভালবাসো যে। তিতিরের কান্না থামল না। বলল,
আমি মানি না এসব। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আর তোমাকেও অন্য কারো হতে দেব না। কেউ তোমাকে বিয়ে করতে আসলে খুন করে ফেলব আমি তাকে। মুগ্ধ তিতিরকে নিজের বুকের মধ্যে চেপে ধরে রাখল কিছুক্ষণ। তারপর তিতিরের মুখটা ধরে চোখের দিকে তাকিয়ে বলল, কান্না থামাও, আমার কথা শোনো। তিতির কান্নাটাকে কন্ট্রোল করার চেষ্টা করল। মুগ্ধ বলল, হয়তো জীবনে এরকম সময় আমরা আর পাব না। এভাবে কান্নাকাটি করে এত মধুর সময়কে বিধুর করার কোন মানে হয়? তিতির চুপ। মুগ্ধ আবার বলল, শোনো, আমরা যে দুদিন এখানে আছি, কান্নাকাটি তো দূরের কথা। একবার মনও খারাপ করবে না। চলো না স্বপ্নের মতো করে কাটাই এই দুটো দিন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে বলেও তিতির কাঁদতে লাগল। মুগ্ধ একটু সময় দিল, তাই আর কিছু বলল না। ওকে জড়িয়ে ধরে রইল শুধু। কাঁদতে কাঁদতে তিতির কখন যেন ঘুমিয়ে পড়েছে। মুগ্ধ ওকে বিছানায় শুইয়ে দিয়ে উঠে পড়ল। বাসায় কল করে মায়ের সাথে কথা বলে নিল। কতক্ষণ টিভি দেখল, নিউজপেপার পড়ল। ঘুমানোর চেষ্টা করল, ঘুমও আসছে না। ঘুম যখন আসছেই না, এক কাপ কফি খাওয়া যায়। একটা কফির অর্ডার করে কফিও খেয়ে নিল। সময়ই কাটছে না। আসলে তিতির ঘুমিয়ে আছে বলে ওর মনে হচ্ছে ওর পৃথিবীটাই ঘুমিয়ে আছে। ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান ছিল তিতিরের জন্য। প্রথমে ভেবেছিল আজই সারপ্রাইজটা দিয়ে দেবে। পরে যখন তিতির আগামীকালও থাকার পারমিশন নিল তখন ঠিক করল কাল দেবে। কিন্তু এখন তো ইচ্ছে করছে ওকে ঘুম থেকে উঠিয়ে আজই দিতে। নাকি কালই দেবে, দোনমনা করতে লাগল। তিতির ঘুমিয়ে থাকলেই তো অ্যারেঞ্জমেন্টটা সহজ হবে। কাল যদি না ঘুমায়, তিতির, এই তিতির, ওঠো না প্লিজ। কতক্ষণ ধরে ডাকছি বলো তো? উম্মম্মম্ম, আম্মি ঘুমাই। জানি তো, একটু পর আবার ঘুমাবে। আমিও ঘুমাবো, কিন্তু এখন একটু চোখ মেলে তাকাও। তিতির ঘুমের ঘোরেই তাকালো। বলল, কি, কোলে উঠবে? মুগ্ধ এতক্ষণ বিছানার পাশে বসেছিল। এবার উঠে দাঁড়াল। তিতির তাকিয়েছিল মুগ্ধর দিকে। ঘুমে জড়ানো কণ্ঠে বলল, তোমার বুকটা এত সুন্দর কেন? দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। মুগ্ধ বলল, আমারও। এবার উঠেন আপনি। তোমারও মানে? তুমি কিভাবে তোমার বুক খাবে? তোমার গলা কি এতটা ফোল্ড হয়? তার চেয়ে আমাকে খেতে দিলেই ভালো হতো। তিতিরের ঘুমের ঘোর কাটেনি। মুগ্ধ হেসে বলল, আচ্ছা, তো বুকে আসো। তিতির লাফিয়ে উঠে মুগ্ধর বুকে ঝাঁপিয়ে পড়ল। মুগ্ধ ওকে কোলে নিতেই ওর খেয়াল হলো ঘরের লাইট বন্ধ। আর সারা ঘরে অসংখ্য মোমবাতি জ্বলছে। মোহময় পরিবেশ। তিতিরের মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে গেল, ওয়াও। মুগ্ধ তিতিরকে কোলে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াল। ড্রেসিং টেবিলের উপরেও দুটো মোম ঝালানো ছিল। মুগ্ধ ওকে কোল থেকে নামিয়ে চোখের উপর চুমু দিয়ে চোখ বন্ধ করল। তিতিরের মুখে হাসি ফুটে উঠল। তারপর মুগ্ধ ওকে আয়নার দিকে মুখ করে দাঁড় করাল। বলল, চোখ খুলবে না? তিতির আদুরে কণ্ঠে বলল, আচ্ছা। হঠাৎ গলায় কিছু স্পর্শ অনুভব করতেই চোখ মেলে তাকাল তিতির। মুগ্ধ ওকে একটা নেকলেস পরিয়ে দিচ্ছে। শাড়ির সাথে ম্যাচিং হালকা একটা নেকলেস। তারপর মুগ্ধ পেছনে থেকে তিতিরের কোমর জড়িয়ে ধরে দুষ্টু হাসি একটা মুখে লাগিয়ে তাকিয়ে রইল আয়নায়। তিতিরের একে তো চোখে ঘুম, তার উপর মোমের আলোয় নিজেদেরকে আয়নায় দেখতেও বেশ লাগছিল। আবেগে আর কথা বলতে পারছিল না ও। মুগ্ধ তিতিরের ঘাড়ের উপর থেকে চুল সরিয়ে একটা চুমু খেল। তারপর কানের কাছে মুখ নিয়ে একটা চুমু দিয়ে বলল, আই লাভ ইউ। তিতির শুধু মাথাটা মুগ্ধর দিকে ফিরিয়ে বলল, আই লাভ ইউ টু। তারপর মুগ্ধ পেছনে থেকেই তিতিরের গালে হাত রেখে ওর ঠোঁটে চুমু খেতে লাগল। তিতিরের প্রায়ই যেটা মনে হয় সেটাই মনে হচ্ছিল তখন। ইস, এখনই যদি ওরা মরে যেত। সকাল সকাল গাড়ি ছুটে চলেছে গোয়াইনঘাটের পথে। শহর ছেড়েছে অনেকক্ষণ। গোয়াইনঘাট থেকে নৌকায় করে যাবে বিছনাকান্দি। মুগ্ধ ড্রাইভ করতে করতে বলল, একটা সুপুরুষ ছেলের সাথে কিস করতে করতে একটা মেয়ে ঘুমিয়ে পড়তে পারে আমি আগে জানতাম না। তাও আবার দাঁড়ানো অবস্থায়। তিতির মন খারাপ করে বলল, আর কত পোচাবে? আজীবন পোচাব, আজীবন খোটা দিব। কি করে পারলা ওই অবস্থায় ঘুমিয়ে পড়তে? আর তারপর এত ডাকলাম উঠলেই না। কখনোই এত ডাকনি। হয়তো একটা ডাক দিয়েছ, আমি উঠিনি তাই আর ডাকনি। আজ্ঞে না ম্যাম, আমি আপনাকে কম হলেও 4-5 বার ডেকেছি। ইস না, এখন এই কথা বললে একটা গাড্ডা দিব মাথার মধ্যে। সরি। এখন সরি বলে কি হবে? 2 রাত থাকবো, তার মধ্যে একটা চলেই গেল। আমি কি ইচ্ছে করে ঘুমিয়েছি বলো? কি জানি। মানে কি, তুমি ভাবছো আমি ইচ্ছে করে ঘুমিয়েছি?
তিতিরের অপরাধবোধ দেখে মুগ্ধর খুব মজা লাগছিল। ওকে আরও তাতানোর জন্য বলল, হতেও পারে। না, বিশ্বাস করো, কখন ঘুমিয়েছি টেরই পাইনি। ভালো করেছ, আমি সত্যি সরি, আমাকে মাফ করে দাও। মুগ্ধ অভিমানী কণ্ঠে বলল, এখন এগুলো বলে লাভ নেই। সারা রাত আমার একা একা অনেক কষ্ট হয়েছে, ঘুমই আসছিল না, তারপর ভোরের দিকে ঘুমিয়েছি। তিতির নিজের কান ধরে বলল, এই দেখো কান ধরছি, এবার তো মাফ করো। মুগ্ধ ভাব ধরে বলল, ঠিক আছে ঠিক আছে, কান ধরতে হবে না, আমি আজ রাতে 1 মিনিটের জন্য ঘুমাবো না। এহ, জোকস অফ দ্য ইয়ার। সত্যি। মুগ্ধ এবার হাসি হাসি মুখ করে বলল, তোহো, সারা রাত জেগে কি করবে? তিতির এবার লজ্জা পেল, কিন্তু ওর কথার অর্থ না বোঝার ভান করে বলল, কি আর করব, যা করি তাই করব। ওই মানে গল্পগুজব আর কি। আর ঘুমালে তুমি ঘুমানোর পর ঘুমাবো। মুগ্ধ এতক্ষণ পর হেসে দিল। তিতিরের বুকের ভার নেমে গেল। বুঝতে পারল মুগ্ধ আসলে রাগ করেনি, দুষ্টুমি করছিল। কিন্তু রাগ করার মতোই একটা ঘটনা ঘটেছে। গতরাতে কিস করতে করতেই কি করে যে ঘুমিয়ে পড়ল। ইস, এত সফটলি আদর করছিল মুগ্ধ, আরামেই ঘুমিয়ে পড়েছিল ও। দোষ কি তাহলে ওর? তিতির যখন এসব ভাবছিল মুগ্ধ তখন বলল, দেখা যাবে বাসর রাতেও তুমি নাক ডেকে ঘুমাবে, আর আমি বসে বসে মশা মারব। কথায় তিতির চমকে তাকালো মুগ্ধর দিকে। মুগ্ধরও খেয়াল হল, যেখানে ওদের বিয়েই হবে না সেখানে এসব কি নিয়ে ভাবছে মুগ্ধ। দুজনেই চুপ হয়ে গেল, কেউ এই বিষয়ে আর কোন কথা বলল না। দুপাশে জমি, মাঝখানে রাস্তা। জমির কোথাও কোথাও বৃষ্টির কারণে পানি উঠে গেছে। হঠাৎ গাড়ি থামালো মুগ্ধ। তিতির বলল, কি হলো? তরমুজ খাবো। তিতিরের নজরে পড়ল রাস্তা দিয়ে একটা তরমুজের ভ্যান যাচ্ছে। মুগ্ধ নেমে 2টো তরমুজ কিনে আনল। তারপর গাড়ি স্টার্ট দিয়ে বলল, তোমার না তরমুজ প্রিয়? হুম, তোমারও তো প্রিয়, সেজন্যই নিলাম। হ্যাঁ, কিন্তু কেটে আনলে না কেন? কাটবো কি করে? তরমুজ আবার কাটা লাগে নাকি? তো খাবো কি করে? যখন খাবো তখনই দেখো। কিছুদূর গিয়ে মুগ্ধ একটা কালভার্টের সামনে গাড়ি থামালো। তারপর তিতিরকে বলল, নামো। তিতির নামল। মুগ্ধ একটা তরমুজ নিয়ে নামল। তারপর কালভার্টের পাথরে ফুটপাতের সাথে বাড়ি দিতেই তরমুজটা ফেটে গেল। আরেকবার বাড়ি দিতেই তরমুজটা ভেঙে কয়েকটা অসমান টুকরা হয়ে গেল। তিতির হেসে দিল। তিতির পরেছিল 3/4 আর শার্ট। মুগ্ধ পরেছিল হাফ প্যান্ট আর টি শার্ট। রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা যখন ভাঙা তরমুজ কামড়ে কামড়ে খাচ্ছিল, লোকজন যেতে যেতে হা করে দেখছিল। তিতির বলল, উম্মম্মম্মম্ম, তরমুজটা অনেক মিষ্টি। হুম, কালো তরমুজগুলো মিষ্টিই হয়। এই দেখো, এরকমভাবে তরমুজ খেয়ে আমার হাতমুখ পুরো মেখে গেছে। মুগ্ধ হাসল। তিতির বলল, হাসছ কেন? এমনি। এমনি না, এমন দুষ্টুমার্কা হাসি তুমি তখনই দাও যখন তোমার মাথায় কোনো দুষ্টুমি ঘুরতে থাকে। মুগ্ধ হাসি হাসি মুখ করেই বলল, আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে শেষ করো, রওনা হতে হবে। বলো না কেন হাসলে? পরে বলছি বাবা, একটু পরে বলি। আচ্ছা। তরমুজ খাওয়া শেষ হতেই আবার দুজনে গাড়িতে উঠল। মুগ্ধ গাড়ি স্টার্ট দিল। তিতির বলল, ইস, তরমুজের রস লেগে মুখ, গাল আর হাতগুলো কেমন আঠা আঠা মিষ্টি মিষ্টি হয়ে আছে। তোমারও এমন হয়েছে? কই না তো, দেখো তুমি। আসলেই তোমার এরকম হলো না কেন? আমি কি তোমার মতো হালুম হুলুম করে খেয়েছি নাকি? ইস, আমি বলে হালুম হুলুম করে খেয়েছি? তুমি এটা বলতে পারলে? মুগ্ধ হাসতে লাগল। তিতির বলল, আচ্ছা যাও, আমি হালুম হুলুম করেই খেয়েছি। খুশি? এবার আমার ব্যাগ থেকে একটু পানিটা বের করে দাও। হাতমুখ ধোব। গাড়ি থামালো মুগ্ধ। বলল, দেখি কেমন মিষ্টি মিষ্টি হয়েছে। কথা বলেই মুগ্ধ আচমকা তিতিরের ঠোঁটে চুমু খেল। তারপর বলল, তোমার ঠোঁট এমনিতেই অনেক মিষ্টি। তরমুজের রস তার কাছে তুচ্ছ। তিতির লজ্জা পেয়ে লাজুক হেসে চোখ নামিয়ে নিল। মুগ্ধ গাড়ি স্টার্ট দিয়ে বলল, এটা করব ভেবেই তখন হেসেছিলাম। তিতির আর কিছু বলল না। গোয়াইনঘাট থেকে ওরা একটা নৌকা নিল। সাথে জুটে গেল ছোট্ট একটা গাইড। বয়স 13-14 হবে। নৌকা চলতে শুরু করতেই মুগ্ধ তার সাথে আর মাঝির সাথে গল্প জুড়ে দিল। তিতির খেয়াল করল নদীর চারপাশটা বড্ড সুন্দর, সবুজ আর সবুজ। নদীর পানিটাও কি সুন্দর, দূরের পাহাড়গুলো যেন হাতছানি দিয়ে ডাকছে। মুগ্ধ মাঝিকে বলল, মামা, আগে পান্থমাই চলো, ওদিকটা ঘুরে বিছনাকান্দি যাবা। মাঝি মাথা নাড়ল।
দূর থেকেই প্রথমবার যখন পান্থমাই ঝর্ণা দেখতে পেল তিতির দুই হাত নিজের গালে রেখে চিৎকার করে উঠল। ওয়াও, এটা কি দেখতে পাচ্ছি আমি? মুগ্ধ হেসে বলল, এটাই পান্থমাই ঝর্ণা। এত সুন্দর কিভাবে? উফ। নৌকা আরও যত কাছে যেতে লাগল ঝর্ণার পানি পড়ার শব্দ আরও কাছে আসতে লাগল। বিশাল বিশাল সবুজ গাছে ভরা দুই পাহাড়ের মাঝখানে সুন্দরী ললনার মতো কোমর বাঁকিয়ে আছে পান্থমাই। একসময় নৌকাটা থামিয়ে দিল মাঝি। তিতির বলল, মামা, থামালেন কেন এখন? যান না, আমি ওই ঝর্ণার নিচটায় যাব। মাঝি কিছু বলার আগেই মুগ্ধ বলল, প্রথমত, ওই ঝর্ণার নিচে গেলে স্রোত নৌকা উল্টে দেবে। দ্বিতীয়ত, ওই ঝরনাটা ইন্ডিয়াতে। মানে কি এত সুন্দর একটা ঝর্ণা কিনা ইন্ডিয়াতে, অথচ এত কাছে? ধ্যাত, শুধু দেখতেই পারলাম, উঠে পারলাম না। যদিও ঝরনাটা আমাদের দেশে না, কিন্তু আমরা বাংলাদেশিরা তাও ঝরনাটা দেখতে পারি। অথচ ওটা ইন্ডিয়াতে হওয়া সত্ত্বেও ইন্ডিয়ানরা দেখতে পারে না। দেখতে হলে ওদের ভিসা নিয়ে এপারে আসতে হবে, না হলে ওই ব্রিজটা দিয়ে কোথাও যেতে হবে। তিতির ব্রিজটা দেখল। একদম ঝর্ণার সামনে দিয়ে একটা ব্রিজ এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে গেছে। তারপর বলল, ওদের ঝর্ণা ওরা কেন দেখতে পারবে না? কারণ ঝরনাটা একদম সীমান্তে, এবং পুরোটাই আমাদের দেশে মুখ করা। ইয়েস, একদম ঠিক হয়েছে। এতক্ষণে ঝর্ণার কাছে যেতে না পারার আফসোস কাটল তিতিরের। মাঝি নৌকা ঘুরিয়ে চলল বিছনাকান্দির পথে। নদীটি মোটেও গভীর না। কাছাকাছি যেতেই নৌকা এক জায়গায় আটকে গেল। জায়গাটা বোধহয় একটু উঁচু। গাইড রাজু আর মুগ্ধ নামল নৌকায় ধাক্কা দিয়ে জায়গাটা পার করার জন্য। নামতেই দেখল ওখানে হাঁটু সমান পানি। তিতির মুগ্ধকে বলল, আমিও নামব। মুগ্ধ বলল, নামবে? নামো। তিতিরও নেমে ধাক্কা দিল। ধাক্কা দিতেই পানি ছিটকে এসে খানিকটা ভিজিয়ে দিল ওদেরকে। তিতিরের খুব আনন্দ হল, হাসতে লাগল। ওকে এভাবে হাসতে দেখে মুগ্ধরও ভালো লাগল। নৌকা যখন আবার একা একা চলতে শুরু করল, মুগ্ধ বলল, এবার ওঠো তিতির। না, আমি উঠব না, নৌকা ধরে ধরে পানির মধ্যে হাঁটব। মাঝি বলল, আপু, সামনে তো অনেক পানি, হাঁটতে পারবেন না ওখানে। মুগ্ধ কথা না বাড়িয়ে তিতিরকে কোলে উঠিয়ে নৌকায় তুলে দিল। তারপর নিজেও উঠল। তিতির রাগী রাগী মুখ করে মুগ্ধর দিকে তাকাল। মুগ্ধ হাসি হাসি মুখ করে একটা ফ্লাইং কিস ছুড়ল, তবে সেলিব্রিটিদের মতো হাত দিয়ে শূন্যে ভাসিয়ে নয়, শুধুই ঠোঁটের ইশারায়। তারপর তিতির মিষ্টি একটা হাসি দিল। এই জায়গাটায় নদী থেকে পাথর উঠানো হয়। পাথর উঠিয়ে নদীর পাড়ে একের পর এক রেখে রেখে পাথরের পিরামিড বানিয়ে ফেলেছে কতগুলো। তিতির সেই পাথরের পিরামিডগুলোই দেখছিল। আর দেখছিল বিছনাকান্দির পাহাড়। না পৌঁছালেও পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। দুপাশে পাহাড়, মাঝখানে ফাঁকা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল দুপাশের পাহাড় একদম সমান উচ্চতার। আল্লাহ বুঝি গজফিতা দিয়ে মেপে মেপে বানিয়েছেন। তিতির ভেবেছিল দূর থেকে পাহাড়গুলোকে নীল মনে হচ্ছে, কিন্তু এখন দেখছে পাহাড়গুলো আসলেই নীল রঙের। পাহাড়ের নিচের দিকটা গাঢ় নীল, উপরটা হালকা নীল। মুগ্ধ বলল, তিতির, এদিকে তাকাও, পানিটা দেখো। তিতির তাকাতেই দেখতে পেল পানিটা স্পষ্ট দুই রঙের। একপাশে নদীর পানি যেমন হয় হালকা সবুজ ভাব, আরেক পাশে স্বচ্ছ নীল পানি। পানির নিচের বালু, ছোট ছোট মাছ, শৈবাল সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। তিতির এক্সাইটমেন্টে মুগ্ধর হাত চেপে ধরে বলল, এটা কি করে সম্ভব? সবই আল্লাহর সৃষ্টি। উফ, এত সুন্দর পানি। তিতির নীলপানিগুলো হাতে করে উঠাল। হাতের মধ্যেও পানিগুলো নীলই দেখাল। তিতির মুগ্ধকে বলল, দেখো, আমি প্রথমে ভেবেছিলাম আকাশের রিফ্লেকশন বুঝি, কিন্তু পানিগুলো আসলেই নীল। নীলই তো, এখানে সবই নীল। এখনই বুঝবে না, পৌঁছে নিই তখন বুঝতে পারবে। বিছনাকান্দি পৌঁছেই তিতিরের চোখে নীলের নেশা ধরে গেল। আকাশ নীল, পাহাড় নীল, পানি নীল। নীলের যে কতরকম শেড হতে পারে তা বিছনাকান্দি এলেই দেখা যাবে। ওরা নৌকা থেকে যেখানে নেমেছে তার একটু সামনে থেকেই পাথর শুরু। ছোট বড় অসংখ্য পাথর। সামনেই ভারতীয় সীমান্ত, ওপাশে শিলং। শিলং থেকে বয়ে আসা নদীটি সেই নীল পানির উৎস। অজস্র পাথরের বুকের উপর দিয়ে বয়ে চলেছে নদীটি। এখানে নদীতে হাঁটুসমান পানি, তার নিচে পাথর। যেখানে ওরা নৌকা থেকে নেমেছে সেখানে গিয়ে নদী গভীর হয়েছে। নীল সৌন্দর্য দেখতে দেখতে তার মধ্যে হারিয়ে গিয়েছিল তিতির। নিজের অবচেতন মনেই একটার পর একটা পাথর লাফিয়ে লাফিয়ে পার হয়ে নেমে যাচ্ছিল পানিতে। মুগ্ধ মাঝির ফোন নাম্বার নিচ্ছিল যাওয়ার সময় যোগাযোগ করার জন্য। নাম্বার নিয়ে তাকাতেই দেখে তিতির অনেকদূর নেমে গেছে।
মুগ্ধ দৌড়ে এক পাথর থেকে অন্য পাথরে গিয়ে গিয়ে ভেজা পিচ্ছিল পাথরে যাওয়ার আগেই ধরে ফেলল। রেগে গিয়ে বলল, তোমার বুদ্ধিশুদ্ধি তো আল্লাহর রহমতে কম না, তাহলে মাঝে মাঝে এমন গাধামি কেন করো? তিতির অবাক হয়ে বলল, আমি কি করলাম? আমি ফোন নাম্বারটা নেয়া পর্যন্ত অপেক্ষা করা গেল না? একা একা নামছিলে কেন? সাহস ভালো, কিন্তু এত সাহস তো ভালো না। ইস, সরি, তুমি যে আসছিলে না খেয়ালই করিনি। আমি তো ভেবেছি তুমি সাথেই আছো। খেয়াল করবে না কেন? আরে এত সৌন্দর্য দেখে আমার তো মাথায় ঠিক নেই, পাগল হয়ে যাচ্ছি। রাগ করো না প্লিজ। ড্যাম ইয়োর রাগ। জানো পাথরগুলো কতটা পিছলে পড়ে গেলে শুধু ব্যথাই পাবে তা না, স্রোতের সাথে ভেসে হারিয়ে যাবে নদীর মধ্যে। আমি তো সাঁতার জানি। হে হো, সাঁতার জানে? স্রোতের ভয়াবহতার ব্যাপারে কোন আইডিয়া আছে? তিতির প্রায় কান্না করে দিচ্ছিল। চোখে পানি ছিল না, কিন্তু গলাটা কেঁপে উঠল যখন বলল, সরি, আর এরকম করব না। মুগ্ধর বুকটাও সাথে সাথে কেঁপে উঠল। বলল, আরে আরে, কাঁদছ নাকি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তাই একটু কড়া কথা বলে ফেলেছি। তিতির সামলে নিল। বলল, না, ঠিক আছে। মুগ্ধ তিতিরকে কোলে তুলে নিল। তারপর পানির মধ্যে নামতে নামতে বলল, বকেছি তো, পরে বেশি আদর করে পুষিয়ে দেব। মন খারাপ করো না প্লিজ। তুমি যদি পা পিছলে পড়ে যেতে, ব্যথা পেতে না বলো? পাথরের সাথে ঘষা খেয়ে তোমার এই সুন্দর সুন্দর পাগুলো ছিলে যেত না? তুমি আমার পা দেখেছ কিভাবে? কেন, তুমি যখন যখন 3/4 পড়েছ তখনই তো দেখেছি। যখন বলতে, আমি তো ট্যুরে যাওয়া ছাড়া পড়ি না। ওই তো, নাফাখুম ট্রিপে দেখেছি। আজ দেখেছি মানে কি? এখন না হয় বুঝলাম দেখেছ আমি তোমার গার্লফ্রেন্ড, তাকাতেই পারো। কিন্তু নাফাখুম ট্রিপে তো আমি তোমার গার্লফ্রেন্ড ছিলাম না, তখন কেন দেখেছ? মুগ্ধ অপ্রস্তুত হয়ে বলল, না মানে, এত সুন্দর জিনিস দেখে কি চোখ ফিরিয়ে রাখা যায় বলো? তাছাড়া আমি ততদিনে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আকর্ষণটা একটু বেশিই ছিল। তোমার সবকিছুতে নজর দিতাম। তিতির চোখ বড় বড় করে বলল, সবকিছু বলতে? ততক্ষণে ওরা পানিতে নেমে গিয়েছে। তিতিরকে পানির নিচে পাথরের উপর বসিয়ে দিয়ে বলল, না না, নেগেটিভলি নিও না। মানে আমি তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম। একদিন তোমার পেটও দেখে ফেলেছিলাম। তিতিরের চোখগুলো এবার বেরিয়ে আসতে চাইল। বলল, নাফাখুম ট্রিপে? কিভাবে? ওই যেদিন আমরা রেমাক্রি পৌঁছেছিলাম, তুমি গোসল করে বাইরে এসে কাপড় মেলে দিচ্ছিলে, তখন তোমার টপসটা উঠে গিয়ে পেট বের হয়ে গিয়েছিল। তার মানে তো অ্যাক্সিডেন্টালি বের হয়ে গেছিল। আর তুমি কিনা হাঁ করে দেখছিলে? না বাবা, আমি একবার দেখে চোখ ফিরিয়ে নিয়েছিলাম। কে জানে, কিন্তু তারপর অনেকদিন চোখ বন্ধ করলেই ভেসে উঠত সেই দৃশ্য। উফ। তিতির ওর বুকে একটা কিল দিয়ে বলল, যাহ, অসভ্য একটা। মুগ্ধ হেসে বলল, আচ্ছা শোনো না, যখন তোমাকে কোলে তুলে হাঁটছিলাম তখন আশেপাশের মানুষগুলো তাকিয়েছিল। খেয়াল করেছি আমি। দেখুক গিয়ে। তুমি খুব এনজয় করো না? মানুষ যখন হাঁ করে দেখে আমাদের? করি তো, খুব প্রাউড ফিল করি আমি। মুগ্ধ হাসল। কথা বলতে বলতেই মুগ্ধ পানিতে শুয়ে পড়ল, কিন্তু একটা হাত দিয়ে তিতিরকে ধরে রেখেছিল। তিতির বলল, এই এত স্রোতের মধ্যে তুমি শুয়ে পড়লে যে? আমার ভয় লাগছে। মুগ্ধর পুরো শরীর পানির নিচে। মাথাটা পানি থেকে উঠিয়ে বলল, কিছু হবে না, প্রোটেকশন আছে। ওই দেখো, পা একটা পাথরে আটকে রেখেছি। প্লিজ ওঠো তুমি। আমার ভয় করছে, কারণ আমার বসে থাকতেই প্রবলেম হচ্ছে। তুমি ধরে না রাখলে স্রোতের তোরে কবেই ভেসে যেতাম। তুমি আমাকে নিয়ে নাফাখুমের মতো ভয়ঙ্কর জায়গায়ও ভয় পাওনি, আর এখানে ভয় পাচ্ছ? ওখানে তো সেফটি বেল্ট ছিল। এখানেও পা ঠেকানো ওই পাথরটা সেফটি। তিতির তুমি না। উঠে বসল মুগ্ধ। তারপর বলল, আমি তোমাকে ধরে রেখেছি, তুমি একটু শো। এত মানুষের মধ্যে আমি শোব? এত মানুষ কোথায় পেলে? বিছনাকান্দিতে অনেক মানুষ হয়। এখন তো মানুষ নেই বললেই চলে। তবু যে কয়জন আছে তারা আমার অপরিচিত। বাপরে, বিছনাকান্দির বিছনায় না শুয়ে গেলে অনেক বড় কিছু মিস করবে। কেউ তোমার দিকে তাকিয়ে নেই বাবা। একা থাকলে হয়তো তাকাতো, কিন্তু এত হ্যান্ডসাম একটা ছেলে আছে সাথে। ওরা তো বুঝে তাকালে চোখ গেলে দেব। তিতির একটা হাসি দিয়ে শুয়ে পড়ল পানির মধ্যে। মুগ্ধ হাত ধরে থেকে বলল, পুরো শরীর পানির নিচে ডুবিয়ে দাও। শুধু মাথাটা পাথরটার উপরে রাখো, তাহলে কানে পানি যাবে না। তিতির তাই করল। মুগ্ধ বলল, আরে আমার দিকে তাকিয়ে আছো কেন? চোখ বন্ধ করে রাখো।
তিতির চোখ বন্ধ করল। মুগ্ধ আবার বলল, হাত দুটো দুপাশে ছড়িয়ে দাও, পাখির মতো, তাতে পানির মধ্যে শরীরের ব্যালেন্স ঠিক রাখতে পারবে। তিতির তাই করল। তারপর মুগ্ধ ওকে ছেড়ে দিল। ছেড়ে দিতেই তিতির তাকিয়ে বলল, আমি পারবো ব্যালেন্স রাখতে, কিন্তু তুমি ধরে থাকো, ভালো লাগে না। তিতির, কিছু কিছু জিনিস ফিল করতে একা হওয়া প্রয়োজন। এখানে কোন মানুষজন না থাকলে দুজনে মিলে ফিল করা যায়, এমন কিছু ফিল করাতাম তোমাকে। যেহেতু মানুষজন আছে তাই একটা কথাও না বলে যেভাবে বললাম ওভাবেই থাকো কিছুক্ষণ। আমি পাশেই আছি। তিতির আর কথা বলল না। মুগ্ধ যেভাবে বলল সেভাবেই শুয়ে রইল। কোনো অজানা পাহাড়ের অজানা ঝর্ণার গা বেয়ে নেমে আসা হিমশীতল পানি তিতিরের সারা অঙ্গ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এভাবে ছোঁয়ার জন্য আবার শাস্তি দেবে না তো মুগ্ধ? একথা ভেবে নিজের মনেই হেসে উঠল তিতির। আস্তে আস্তে টের পেল নদীর কলকল ধ্বনিতে মুখরিত চারপাশ। শব্দটা যেন ওর বুকের ভেতর হচ্ছে, আসলে তা তো না। কিন্তু শব্দটা পানির মধ্যে, আর স্রোতের পানিগুলো কানের এত কাছে যে অন্য কোনো শব্দ আর কানে আসছে না। শব্দটা আস্তে আস্তে কেমন যেন করুণ শোনাল, কিন্তু এত অসাধারণ যে কোনো ওস্তাদের বাজানো সানুতুর, সেতার বা সারদের চেয়ে কোনো অংশে কম মনে হল না। কখন যে তিতিরের চোখ বেয়ে জল গড়িয়ে মিশে গেল সে পিয়াইন নদীর নীল জলে তা কেউ জানল না। একসময় মুগ্ধ বলল, এবার চোখ দুটো খুলে আকাশের দিকে তাকাও। তিতির তাকাতেই অন্যরকম এক অনুভূতি রইল। একটু আগের সব অনুভূতি তো রইলও, সাথে আরও যোগ হল খোলা নীল আকাশের সৌন্দর্য। এবার মনে হতে লাগল ও এমন কোনো অচেনা জগতে আছে যেখানে একই সাথে পাখির মতো আকাশে ওড়া যায়, আবার জলকন্যার মতো পানিতে সাঁতারও কাটা যায়। কয়েক ঘন্টা পানিতে থাকার পর যখন ওরা পানি থেকে উঠল হঠাৎই বৃষ্টি নামল, ব্যাপক বৃষ্টি। তিতির চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি বিলাস করছিল। কিন্তু মুগ্ধর প্রচণ্ড ক্ষুধা লেগেছে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গিয়েছে, সেই সকালে খেয়ে বেরিয়েছে। পথে আসতে আসতে হাবিজাবি খেয়েছে। তিতির, খুব ভুল হয়ে গিয়েছে একটা জিনিস। তিতির চোখ খুলে মুগ্ধর দিকে তাকিয়ে বলল, কি? ভাত খেয়ে পানিতে নামা উচিত ছিল। স্রোত ছিল যে অনেক, স্রোতের সাথে পাল্লা দিয়ে পানিতে থাকা এনার্জি শেষ। আহারে, তো খেয়েই নামতে। খেয়াল ছিল না, তাছাড়া তখন তো আর খিদেও ছিল না। ও, তোমার খিদে পায়নি? বুঝতে পারছি না। আসলে আমি এখনো ঘর থেকে বের হতে পারছি না। স্বাভাবিক, প্রথমবার এমনই হয়। কিন্তু আমার তো ভাত খাওয়ার জন্য জানটা বের হয়ে যাচ্ছে। ইস! ততক্ষণে মাঝি আর রাজু ওদের দেখতে পেয়ে চলে এসেছে। তিতির ওদের জিজ্ঞেস করল, ওই দোকানটাতে ভাত পাওয়া যায়? রাজু বলল, না আফু, চিপস, কেক, বিস্কুট আছে। মুগ্ধ বলল, ভাত হাদারপার ছাড়া পাওয়া যাবে না? না না। তিতির বলল, হাদারপার গিয়ে খাই তাহলে। মুগ্ধ বলল, আমার লাশ যাবে তাহলে, কারণ ওইটা অনেক দূর। ধুর, তোমার যত আজেবাজে কথা। তিতির দোকানে চলে গেল। মুগ্ধ বলল, আরে আরে, কোথায় যাও? তোমার লাশ হওয়া ফেরাতে। দোকানে গিয়ে বলল, ভাই, এখানে ভাত পাওয়া যাবে? দোকানদার বলল, না। চাল পাওয়া যাবে? মুগ্ধ ততক্ষণে দোকানের সামনে চলে এল। বলল, আরে পাগল, এটা কি চালের দোকান? দোকানদার বলল, এইখানে চাল নাই। তিতির বলল, প্লিজ কিছু চাল বিক্রি করুন, যেভাবেই হোক। আমার স্বামী ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছে। তিতিরের কথায় মাঝি আর রাজু হেসে দিল। মুগ্ধ আর দোকানদার হা করে চেয়ে রইল। তিতির বলল, প্লিজ ভাত না হলে চাল কিছু একটার ব্যবস্থা করুন। দোকানদার কিছু বলার আগেই মুগ্ধ বলল, এই আমার খিদে নেই, চলো। অযথা বিরক্ত করছো ওনাকে, থাকলে তো দিতই। মুগ্ধ জোর করে নিয়ে যাচ্ছিল তিতিরকে। পেছনে থেকে দোকানদার ডাকল, ও ভাই দাঁড়ান। ওরা দাঁড়ালো। দোকানদার বলল, আমার বউ খুদের ভাত পাঠাইছিল। আমি আর আমার ভাই খাওয়ার পরও আছে। খাইবেন? তিতিরের মুখে বিশ্ব জয় করার হাসি ফুটে উঠল। মুগ্ধ কিছু বলার আগেই লাফিয়ে পড়ে বলল, হ্যাঁ খাবে, খুদের ভাত তো ওর খুব প্রিয়। মুগ্ধর মনে পড়ছে না খুদের ভাত কবে ওর প্রিয় ছিল। দোকানদার উঁচু উঁচু করে বেড়ে এক প্লেট খুদের ভাত দিতেই তিতির মুগ্ধর হাতে দিয়ে বলল, এই নাও খাও। আরেক প্লেট যখন দিতে নিল, তিতির বলল, না না, আর লাগবে না। আমি খাবো না, ওর জন্যই চাইছিলাম। মুগ্ধ এখনও খাওয়া শুরু করছে না দেখে দোকানের দাওয়ায় বসে তিতির হাত ধুয়ে নিজেই খাইয়ে দিল। মুখে দিয়ে মুগ্ধর মনে হলো অমৃত খাচ্ছে। শুধু ক্ষুধার জন্য না, রান্নাটাও ছিল চমৎকার। বোম্বাই মরিচ দিয়ে রান্না করেছে বোধহয়। ঘ্রাণেই অর্ধেক পেট ভরে গেল।
বাইরে ঝুমবৃষ্টি হচ্ছে। ভেজা শরীরে বিয়ে না করা বউ কিংবা বউয়ের থেকেও বেশি এমন মানুষটার হাতে তারই ভালোবাসা দিয়ে জোগাড় করা খাবার খেতে খেতে মুগ্ধর বুকের ভেতর আবেগের তোলপাড় শুরু হয়ে গেল। মেয়ে হলে হয়তো এতক্ষণে কেঁদেই ফেলত, নাইবা পেল ওকে সারাজীবনের সহধর্মিণী হিসেবে। যা পেয়েছে ওর কাছ থেকে, এমনকি এখনও পাচ্ছে, তা অনেকে ভালোবেসে সার্থক হয়ে বিয়ে করা বউয়ের কাছ থেকেও এর 100 ভাগের 1 ভাগ পায় না। মুগ্ধ বলল, শুধু আমাকে দিচ্ছ কেন? এতটা কি আমি একা খেতে পারবো? হ্যাঁ পারবে, না পারবো না, তুমিও খাও। আর এটা অনেক টেস্টি, না খেলে মিস করবে। উফ, তুমি খাও তো। তুমি না খেলে আমিও খাবো না। অগত্যা তিতিরও খেল মুগ্ধর সাথে। খাওয়া শেষ হতেই তিতির দোকানদারকে বলল, ভাই আপনার নাম কি? সুরুজ আলী। সুরুজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন। সুরুজ আলী কোন অজানা কারণে লজ্জা পেল। বলল, না না আপা, কি যে বলেন। মুগ্ধ বলল, সুরুজ ভাই, আমি জানি আপনি এটা বিক্রি করেন না। আপনার স্ত্রী যত্ন করে আপনার জন্য রান্না করে পাঠিয়েছে। তবু আমরা ক্ষুধার সময় খেয়েছি। আপনি যদি দামটা রাখেন আমি খুব খুশি হব। সুরুজ আলী বলল, না না ভাইজান, আমি টাকা রাখতে পারমু না। এটা তো আমার ব্যবসার জিনিস না। আর বাড়তিই ছিল। তবু ভাই, রাখেন। আর লজ্জা দিয়েন না, এমনিতেই আমার বউ অনেক লজ্জায় ফেলেছে। সুরুজ আলী টাকা রাখতে চাচ্ছিল না। মুগ্ধ জোর করে তার হাতের মুঠোও টাকা গুজে দিল। তিতির বলল, সুরুজ ভাই, আজ থেকে আপনি আমার ভাই। আমাদের ছেলেমেয়েদের নিয়ে আপনার বাড়িতে বেড়াতে আসব। ভাবিকে বলবেন এরকম খুদের ভাত রান্না করতে। এটা পৃথিবীর অন্যতম সুস্বাদু খাবার। সুরুজ আলী অবাক হয়ে চেয়ে রইল। লোকটি বোধহয় খুব আবেগী, কারণ তিতিরের কথায় তার চোখ ছলছল করে উঠল। সে বলল, অবশ্যই আসবেন আপা। নৌকার কাছে যেতে যেতে তিতির বলল, আমি তোমাকে লজ্জায় ফেলেছি না? মুগ্ধ এক হাতে ওকে বুকে ধরে হাঁটতে হাঁটতে বলল, এত ভালবাসিস কেন রে পাগলি? তিতির আহ্লাদে আটখান হয়ে গেল। মুগ্ধ আবার বলল, আমাদের ছেলেমেয়েদের নিয়ে আসবে না? যেটা বাস্তবে কখনো হবার নয়, সেটা যদি কল্পনাতে ভেবে সুখ পাওয়া যায় তাতে দোষের কি? মুগ্ধ তিতিরের কপালে একটা চুমু দিল। তিতির চোখ বন্ধ করে তা সাদরে গ্রহণ করল। তারপর বলল, আচ্ছা, তখন যে বলেছিলে মানুষজন না থাকলে দুজনে মিলে উপভোগ করা যায় এমন কিছু করতে, সেটা কি? তোমাকে একবার আমার বুকে, আরেকবার পিঠে নিয়ে সাঁতার কাটতাম। সিরিয়াসলি? হ্যাঁ, পারবে তুমি? কেন পারব না? তোমার ওজন কত? 50? না, 48। আর আমার 80। ভরসা হয় না? তাছাড়া পিউকে পিঠে নিয়ে সাঁতরাতে পারলে তোমাকে নিতে পারব না? তোমরা তো অলমোস্ট সেম। ওর ওজন হয়তো তোমার থেকে সামান্য বেশি। তাহলে প্লিজ চলো। এখন তো মানুষজন একদম নেই বললেই চলে। মুগ্ধ হাসতে লাগল। বৃষ্টি, ব্যাপক বৃষ্টি, ঝুম বৃষ্টি। নদীর নীল পানিতে বৃষ্টির ইয়া বড় বড় ফোঁটা পড়ছে, আর শামুকের শেপ তৈরি হচ্ছে পানিতে। তার মধ্যে উল্টা সাঁতার দিচ্ছে মুগ্ধ। মুগ্ধর বুকের উপর ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে তিতির। যতটা কষ্ট হবে ভেবেছিল মুগ্ধ, ততটা হচ্ছে না। কারণ তিতিরও পা দিয়ে সাঁতরাচ্ছে মুগ্ধর বুকের উপর শুয়ে। দুজনই একসাথে পা দিয়ে পানিগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে সরিয়ে সাঁতার কাটছে আর পাগলের মতো হাসছে। হাসির শব্দ ফাঁকা জায়গায় বারবার বাজছে। কিন্তু আস্তে আস্তে যখন মিলিয়ে যাচ্ছে তখন বড্ড করুণ শোনাচ্ছে। তাতে অবশ্য কিছু যায় আসে না ওদের। ওরা আজ ভাসছে। আজ ওরা মানুষ নয়, ওরা জলমানব আর জলমানবী।